আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে নারী বলতে রাজি নন মৎস্য উপদেষ্টা। সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে গুম সুরঞ্জনকে যেভাবে পাঠানো হয়েছিল ভারতের কারাগারে। আগামী সংসদ নির্বাচন হতে হবে আনুপাতিক হারে, বললেন শফিকুর। এবং সর্বশেষ জানাবো, রাতারাতি ধান কেটে কৃষকের জমিতে যুবলীগ নেতার হাল চাষ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনাকে নারী বলতে রাজি নন মৎস্য উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, যিনি ফ্যাসিবাদী অত্যাচারী মানুষ খুন করেছেন তাকে আমি নারী বলতে রাজি নই। নারী হতে যে বৈশিষ্ট্যগুলো থাকে সেটা তার মধ্যে ছিল না। ফরিদা আক্তার বলেন, 1991 সালে এরশাদকে আমরা হটিয়ে শুধু নারী প্রধানমন্ত্রীর অধীনে ছিলাম। খুব দুঃখজনক হলো গত 15 বছর আমরা এক ফ্যাসিবাদীর অধীনে ছিলাম। আমি তাকে নারী বলতে রাজি নই। যিনি ফ্যাসিবাদী অত্যাচারী মানুষ খুন করেছেন তাকে আমি নারী বলতে রাজি নই। নারী হতে যে বৈশিষ্ট্যগুলো থাকে সেটা তার মধ্যে ছিল না। তিনি বলেন, আমরা শুধু নারীর অধিকার চাই না, আবার শুধু পুরুষের অধিকারও চাই না। আমরা মানুষ হিসেবে সবার অধিকার চাই। আমরা নারীরা তো মন খুলে কান্না করতে পারি, কিন্তু পুরুষেরা তো কান্না করতেও পারি না। এর থেকে দুঃখজনক আর কি হতে পারে? মতবিনিময় সভায় বক্তারা বলেন, আমাদের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। আমরা চাই নারীরা সমাজ এবং রাষ্ট্রীয় ভূমিকা রেখে চলুক। নারী পুরুষের সমান অধিকার থাকতে হবে। আমরা নারীর ক্ষমতায়ন চাই। ন্যায় নীতির উপর থেকে আমাদেরকে কাজ করতে হবে। সমাজে নারীদের প্রতি বিদ্যমান বৈষম্য দূর করে নারীদের যথাযথ মর্যাদা দিতে হবে। রাষ্ট্রের কাজগুলোতে নারীদের প্রতিনিধিত্ব রাখতে হবে। সমাজে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধে কঠোর আইন প্রণয়ন করতে হবে। সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে গুম সুরঞ্জনকে যেভাবে পাঠানো হয়েছিল ভারতের কারাগারে। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া সুরঞ্জন বালি কিভাবে ভারতের কারাগারে পৌঁছেন তার এক লোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি। ঘটনাটি ঘটে 2012 সালের 5 নভেম্বর সকালে। অপহৃত হওয়ার পর তার সাথে কি কি ঘটেছে তার বিশদ বর্ণনা তুলে ধরেন সুখরঞ্জন বালি। সুখরঞ্জন বালি বলেন, 2012 সালের নভেম্বর মাসে 5 তারিখে আমি ঢাকায় কোর্টে গিয়েছিলাম। আমার সাথে 2জন ব্যারিস্টার ও 2জন উকিল ছিলেন। আমাদের গাড়ি দেখে কোর্টের গেটে আটকে ফেলা হয়। তখন আমার সাথে থাকা আইনজীবীদের সাথে গেটের লোকদের তর্ক বিতর্ক চলছিল। আমি গাড়িতে 2জন ব্যারিস্টারের মাঝে বসা ছিলাম। এই সময় কিছু সাদা পোশাকের লোক আমাকে নামিয়ে টানাটানি করতে লাগলো। তারা বলছিল, যার জন্য গাড়ি থামানো হয়েছে সেই লোক ইনি, একে আমাদের দরকার। সেই লোকেরা আমাকে গাড়ি থেকে নামিয়ে টেনে হিঁচড়ে 5-6 হাত দূরে অপর একটি গাড়িতে তুলে আমার চোখ বেঁধে ফেলে এবং একটু পরে গাড়িটি ছেড়ে দেওয়া হয়। প্রায় আধা ঘন্টা গাড়িটি চালানোর পরে সাদা পোশাকের লোকেরা আমাকে হাঁটাতে থাকে। এ সময় আমি নিচের দিকে নামার মতো অনুভব করি। কিছু দূর হাঁটিয়ে একটা দরজা খুলে অন্ধকার জায়গায় আমাকে ঢুকিয়ে দেওয়া হয়। কোনো আলো সেখানে ছিল না, অথচ তখন সকাল 10টা-11টা বাজে। সুখরঞ্জন বালি বলেন, আমাকে একটি খালি রুমে আটকে দেওয়া হয়। বাইরে কোনো শব্দ ছিল না, ঘরে কোনো জানালা বা কোনো ফাঁকা ছিল না যা দিয়ে কোনো রকম আলো ভেতরে আসতে পারে। তখন আমাকে মাঝে মাঝে অল্প করে খাবার দেওয়া হতো। সেখানে কিছু লোক ছিল যারা আমাকে খাবার দিত বা পাহারায় আসতো। তারা নীল রঙের পোশাক পরা থাকতো। তিনি বলেন, এর 2 দিন পর আমাকে সেই রুম থেকে বের করে অন্য একটি রুমে নেওয়া হয়। সেখানে আমাকে নিয়ে তারা জোর করে সাঈদী হুজুরের বিরুদ্ধে স্বীকারোক্তি নিতে চায়। সে রুমে অনেকগুলো ক্যামেরা লাগানো ছিল। আমি দেখতে পাই আমার ভাইয়ের হত্যায় সাঈদী হুজুর জড়িত কিনা জানতে চাইলে আমি যখন অস্বীকার করি এবং বলি যে যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের আমি চিনি, তাদের বিরুদ্ধে আমি সাক্ষ্য দিতে পারবো, কিন্তু তারা বারবার আমাকে সাঈদী হুজুরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বলে এবং এক পর্যায়ে তারা আমাকে মারধর সহ কারেন্টের শক দেয়, নির্যাতন করে। সুখরঞ্জন বালি বলেন, তারা আমাকে এক পর্যায়ে টাকা দিয়ে লোভ দেখানোর চেষ্টা করে। এরপরও রাজি না হলে তারা অমানবিক নির্যাতন চালায়। সেখানে টানা কয়েকদিন ছিলাম। তারা বিভিন্ন সময় বিভিন্ন ঘরে নিয়ে জিজ্ঞাসাবাদ করতো। তখন 3-4 জন লোক জিজ্ঞাসাবাদ করতো। সুখরঞ্জন বালি বলেন, তাদের অত্যাচারে আমি অসুস্থ হয়ে যাই। কয়েকদিন সেখানে থাকার পর তারা একদিন সকাল 7টা কি 8টার দিকে আমাকে চোখ বেঁধে তারা গাড়িতে তোলে। আয়নাঘর থেকে যখন গাড়িতে ওঠানো হচ্ছিল তখন আমি ভয়ে ভয়ে জানতে চাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন। জবাবে তারা বলছিল, আমরা তোকে তোর দেশে নিয়ে যাব। বল কোথায় নামিয়ে দিলে তুই? তোর বাড়ি
চিনে যেতে পারবি। তখন বালি বাগেরহাটে নামিয়ে দিলে আমি আমার বাড়িতে যেতে পারবো। সারাদিন ধরে গাড়ি চালানোর পর মাঝে একবার ফেরিতে ওঠানো ও নামানো হয়, সেটা আমি অনুভব করতে পারি। তিনি বলেন, এক পর্যায়ে আবার গাড়ি চলতে শুরু করে। দীর্ঘক্ষণ চালানোর পর দুইজন লোক গাড়িতে ওঠে। এর কিছুক্ষণ পর 10-12 মিনিটের মতো হবে গাড়িটি চলতে থেমে যায়। এ সময় গাড়ি থেকে আমাকে নামানো হয় ও চোখ খুলে আমাকে সামনে আগাতে বলা হয়। সুকরঞ্জন বালি বলেন, জায়গাটা বাগেরহাট কিনা সেটা বুঝতে চেষ্টা করি। আমি বুঝতে পারি যে ওটা বাগেরহাট নয় এবং স্পষ্ট দেখতে পাচ্ছি সামনে বিএসএফ। এটা বর্ডার এলাকা। সেখানে যারা আমায় নিয়েছে, কান্না করতে করতে আমি বিএসএফ এর হাতে তুলে না দিতে তাদেরকে অনুরোধ করি। আমি বলি, এদের হাতে তুলে দিয়েন না, প্রয়োজনে আমাকে মেরে ফেলেন। এই কথা বলতে বলতে আমি মাটিতে পড়ে যাই। সুকরঞ্জন বলেন, আমাকে নেওয়া গাড়ির লোকেরা জোর করে বিএসএফ এর কাছে দিয়ে আসে আমায়। এই সময় আমি দেখতে পাই গাড়িতে 6-7 জন সবুজ পোশাকের পুলিশের সাথে 2জন বিজেপি সদস্য আছেন। তখন আমি বুঝতে পারি গাড়ি থামিয়ে যাদের নেওয়া হয় তারাই বিজেপি। সুকরঞ্জন বলেন, বাংলাদেশের একজন নিরাপদ নাগরিককে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী আরেকটি দেশের রাষ্ট্রীয় বাহিনীর হাতে তুলে দেয় কেমন করে? কান্না জড়িত কণ্ঠে সুকরঞ্জন বালি বলেন, আমি যেতে না চাইলে জোর করে তারা আমাকে ধরে বিএসএফ সদস্যের হাতে তুলে দেয়। বিএসএফ কিছু জিজ্ঞেস না করেই আমাকে প্রচন্ড মারপিট শুরু করে। বিএসএফ হিন্দিতে কথা বলছিল এবং আমি আমাকে না মারার জন্য বাংলায় বোঝাতে চেষ্টা করি। আমার কোনো কথা তারা বুঝতে পেরেছিল না কিনা আমি আজও বুঝিনি। এক পর্যায়ে বিএসএফ মোটা দড়ি দিয়ে পেছন দিক দিয়ে আমার হাত বেঁধে ফেলে। হাত বাঁধা সেই দাগ এখনো স্পষ্ট। সুকরঞ্জন বালি তার উপর নির্যাতনের বর্ণনায় বলেন, মোটা লাঠি দিয়ে বিএসএফ তাকে মারতে থাকে। এতে তিনি ডান হাতের কনুইতে প্রচন্ড আঘাত পান। এখনো ডান হাত দিয়ে ভালোভাবে কোনো কাজ করতে পারি না। বিএসএফ এর মারের পরে তিনি প্রায় 3 ঘন্টা বেহুশ ছিলেন। সুকরঞ্জন বালি বলেন, আমি বিএসএফ কে বলতে থাকি যে আমি ইচ্ছা করে এখানে আসিনি, কিন্তু আমার কথা বুঝতে না পারায় তারা আমাকে বেধড়ক মারধর করে। আমাকে মারার আর কোনো কারণ বুঝিনি। বিএসএফ এর ক্যাম্পটির বিষয়ে জানতে পারি এটি বৈকারি বাজার, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর থানা এলাকায়। এরপর বসিরহাট জেলায় আমাকে 22 দিন রাখা হয়। সেখানে একদিন আমাকে কোর্টেও নেওয়া হয়। এরপর আসা হয় দমদম জেলে। সুকরঞ্জন বলেন, দমদম জেলে থাকাকালীন সেখানে এক বন্দী সম্পর্কে আমার ভাগ্নে হয়ে তাকে আমি দেখি। সে আমাকে চিনতে পারেনি। আমি সুযোগ বুঝে তাকে আমার পরিচয় দিলে সে আমায় জড়িয়ে ধরে বলে, মামা তুমি বেঁচে আছো? আমরা তো জানি তুমি মারা গেছো। সে ভাগ্নে কারামুক্তির পর আমার বাড়িতে ও নিকট আত্মীয়দের আমার বেঁচে থাকার ও ভারতের দমদম জেলে বন্দী থাকার কথা জানাই। সুকরঞ্জন বলেন, আমার বাড়ির লোকেরা ভারতের প্রশাসন ও মানবাধিকার সংস্থার সাথে যোগাযোগ করলে মানবাধিকার সংস্থার সহায়তায় সুপ্রিম কোর্টের আদেশে 2018 সালের প্রথম দিকে 5 বছর জেল খেটে আমি মুক্ত হয়ে দেশে ফেরত আসতে পারি। তিনি জানান, দমদমে থাকাকালীন বিভিন্ন মানবাধিকার সংস্থা আমার ইন্টারভিউ নিয়েছিল। সুকরঞ্জন বালি বলেন, মুক্তিযুদ্ধের সময় কারা আমার ভাইকে হত্যা করেছে সেই দৃশ্য আমি আমার বাড়ির পাশে টয়লেটের ভেতর লুকিয়ে থেকে নিজ চোখে দেখেছি। সেখানে সাইদি হুজুরকে আমি দেখিনি। তখন এই নামে কাউকে আমি চিনতামও না। উনি আমাদের এলাকা থেকে নির্বাচিত 2বার এমপি ছিলেন। তখন ওনার সম্পর্কে জানি, ও চিনতে পারি। সাইদি হুজুর যখন এমপি ছিলেন তখন আমাদের মনে হতো যেন আমরা মায়ের কোলে আছি। হুজুর নিরাপরাধ, নির্দোষ। তার বিরুদ্ধে শত নির্যাতন সহ্য করে আমি সাক্ষ্য দেইনি। আমাকে ক্ষুদিরামের মতো ফাঁসি দিলেও আমি প্রস্তুত ছিলাম। তিনি বলেন, ভারত থেকে দেশে ফিরেও আমি নিজ এলাকায় পিরোজপুরের ইন্দুরকানীতে যেতে পারিনি। নিরাপত্তার কারণে বাগেরহাটে আত্মীয় পরিচিতদের সহায়তায় তাদের আশ্রয়ে ছিলাম। সুকরঞ্জন বালি বলেন, পিরোজপুর জেলায় ইন্দুরকানী, সাবেক জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর গ্রামে আমার বাড়ি। আমি পেশায় কাঠমিস্ত্রি। আমার এক ছেলে ও এক মেয়ে। আমার ছেলে ও কাঠমিস্ত্রির কাজ করতো। তাতে যে আয় রোজগার ছিল তাতে আমি পরিবারের নিয়ে ভালোই চলতাম। সাইদি হুজুরের মামলায় সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে আমাকে অপহরণ করে গুম করে নির্যাতন, নিপীড়ন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিজেপির সহায়তায় বিএসএফ এর হাতে তুলে দিয়ে টানা 5 বছর কারাবন্দী করে অবর্ণনীয় সাজা ভোগে বাধ্য করা হয়। অনেক ভয় আতঙ্কের পরও সাইদি হুজুরের মৃত্যুর পর তা জানাজায় উপস্থিত হয়েছিলাম। তারপর আবারও আমি নিরাপত্তার কারণে আড়ালে চলে যাই। তিনি বলেন, তার উপর ঘটে যাওয়া এত ঘটনার পর তিনি মানসিক ও শারীরিকভাবে স্বাভাবিক হতে পারেনি। নিজ পেশায় ফিরে যেতে পারেনি। ফলে অর্থ কষ্টে অভাবে দিন কাটছে তার ও পরিবারের। সুকরঞ্জন বালি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় অপহরণ, গুম এবং 5 বছর কারাবন্দী থাকা সহ তার সাথে ঘটে যাওয়া সকল অন্যায়ের বিচার চান, ক্ষতিপূরণ চান রাষ্ট্রের কাছে। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলে গুমের ঘটনাগুলো তদন্ত করতে অন্তর্বর্তী সরকার গত 27 আগস্ট গুম সংক্রান্ত তদন্ত
কমিশন গঠন করে। কমিশনের প্রধান করা হয় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে। কমিশন গত শনিবার প্রধান উপদেষ্টার কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, গুমের ঘটনায় কমিশনে এই পর্যন্ত 1676টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে। দেশে গত 15 বছরে সংঘটিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। আগামী সংসদ নির্বাচন হতে হবে আনুপাতিক হারে, বললেন শফিকুর। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে আনুপাতিক হারে। কোনো নির্দিষ্ট দলের হাতে যেন ভোট ও দেশ আর চলে না যায়। তিনি বলেন, আমরা একটি তরুণ নির্ভর সমাজ দেখতে চাই। যুব সমাজকে সঙ্গে নিয়ে আমরা চাঁদাবাজ মুক্ত ও দখল মুক্ত দেশ গড়ব ইনশাল্লাহ। খুলনার কয়রা পাইকগাছার প্রধান সমস্যা বেড়িবাঁধ সংকট নিরসনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, আপনারা অন্তত শুরু করুন। জামায়াত দেশ সেবার সুযোগ পেলে আর কোনো দাবি করতে হবে না, বরং জনগণের সংকটগুলো খুঁজে নিয়ে সমাধানের চেষ্টা করবে। এদেশের যুবকরা বৈষম্যমুক্ত যে সমাজের স্বপ্ন দেখেছিল তেমন একটি সমাজ গড়তে তিনি সবার ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন। আওয়ামী লীগ আমলের 3টি নির্বাচনের প্রসঙ্গ তুলে জামায়াতের আমির বলেন, 14 সালের নির্বাচন ছিল ভোটারবিহীন, 18 সালে হয় নিশিরাতের নির্বাচন আর 24 সালে হয় ডামি নির্বাচন। সুতরাং এমন নির্বাচন আর দেশবাসী দেখতে চায় না। তিনি বলেন, ডামি নির্বাচন করে আওয়ামী লীগ 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।